রাত তখন 2টো। গোটা দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের একটা প্রত্যন্ত দ্বীপে তখন চলতো এক নারকীয় উৎসব, যেখানে রাতের অন্ধকার চিরে কোনো এক বাড়ির দরজায় এসে দাঁড়াতো রাজকীয় বাইকের কনভয়। কড়া নাড়ত শেখ শাহজাহানের কোবরা গ্যাং। কোনো বৈঠক বা রাজনৈতিক সভার জন্য নয়, ঘরের স্বামীদের বুকে বন্দুক ঠেকিয়ে নির্দেশ দেওয়া হতো, তোমার ঘরের বউকে আজ রাতে পার্টি অফিসে পাঠিয়ে দাও, ভাইয়ের দরবারে মিটিং আছে। কোনো মা বোন যদি প্রতিবাদ করা সাহস দেখাতেন, তবে তার পরিণতি কী হতো জানেন? স্বামীদের লাঠি আর রড দিয়ে পিটিয়ে আজীবনের মতো পঙ্গু করে দেওয়া হতো, চোখের সামনে জ্বালিয়ে দেওয়া হতো নিজের শেষ সম্বলটুকু, আর ঘরবাড়ি ভাঙচুর করে রাতারাতি গ্রাম ছাড়া করা হতো। রাতের পর রাত সন্দেশখালির মা বোনেদের ওপর চলা এই প্রাতিষ্ঠানিক যৌন নির্যাতন আর পাশবিক শোষণ কোনো গল্প নয়, এটা সুন্দরবনের নোনা জলে মিশে থাকা এক হাড়িম করা বাস্তব। আইন, পুলিশ, প্রশাসন সবাই জানতো, কিন্তু কলকাতার এসি ঘরে বসে থাকা বুদ্ধিজীবী থেকে শুরু করে লোকাল থানার বড়বাবু সবাই ভাইয়ের কোটি কোটি টাকার ব্ল্যাড মানির কাছে নিজেদের নৈতিকতা বন্ধক রেখে চুপ করে বসেছিল। কিভাবে একজন সামান্য সবজি বিক্রেতা আর ট্রেকার চালক আস্ত একটা দ্বীপকে নিজের পার্সোনাল টর্চার সেল বানিয়ে ফেললো, কিভাবে গরিব মানুষের ধান চাষের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে কেড়ে নেওয়া হলো তাদের রুজিরুটি, আর কিভাবে এই নারকীয় অত্যাচারের সাম্রাজ্য থেকে জেনারেট হলো প্রায় 261 কোটি টাকার ব্লাড মানি নেক্সাস। আজ স্ক্রিনে সরাসরি ফাঁস হবে সেই ক্ষমতার দম্ভ আর মাফিয়া রাজের অন্ধকারতম ইতিহাস। উপস্থাপন করছি বাংলার রাবণ, দ্য স্টোরি অফ শেখ শাহজাহান। আপনাকেও মেরেছিল? আমাকেও মেরেছিল। কারণ মহিলাদের আপনি পাঠাননি বলে। কে করাতো এগুলো? কার মানে কার অর্ডারে এগুলো হতো? শাহজাহান শেখের। নোনা জল ঢুকে দিয়েছে, চাষ হয় না। সিবিআই ইডি বাদে সাধারণে বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে তুলে নেয়। সালটা 1971। ভারত আর বাংলাদেশের বর্ডার ঘেঁষা প্রত্যন্ত সুন্দরবনের এক চরম দরিদ্র পরিবারে জন্ম নেয় একটা বাচ্চা। বাবা ছিলেন মাসিবুর মোল্লা, ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর দশা, পড়াশোনার নামগন্ধ নেই। এই চরম অভাবের তাড়নাতেই 1999 সালের দিকে সন্দেশখালি ধামাখালি সরবেরিয়া রুটের রাস্তায় একটা রোগা পাতলা 5 ফুট 4 ইঞ্চির ছেলেকে ঘোরাঘুরি করতে দেখা যেত। কাজ কী ছিল তার? কোনোদিন লাইনে ঝুঁকতে থাকা ট্রেকারের ড্রাইভারি করা, কোনোদিন হেলপারি বা কন্ডাক্টারি করা। হ্যাঁ, আজকের কোটি কোটি টাকার সাম্রাজ্যের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তখন স্রেফ একজন সাধারণ দিনমজুর, যে বাসের পেছনে ঝুলে ডিউটি করত। কিন্তু এই ছেঁড়া জামা পরা ছেলেটার মাথায় আর 5টা সাধারণ মানুষের মতো সৎভাবে বেঁচে থাকার ইচ্ছে ছিল না। তার মাথায় ঘুরত এক চরম ক্রিমিনাল মগজ। সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল, সুন্দরবনের এই বর্ডার লাগোয়া দুর্গম এলাকায় যদি বড় কোনো খেলা খেলতে হয়, তবে দুটো জিনিস লাগবে। প্রথমত, এলাকার প্রতি চোর বাটপার আর নদীপথের ভৌগোলিক জ্ঞান, আর দ্বিতীয়ত রাজনীতির একটা মস্ত বড় ছায়া। ট্র্যাকার চালানোর সুবাদেই সন্দেশখালির প্রতিটা ঘাটের চোরা কারবারি থেকে শুরু করে দাগি আসামিদের সাথে এক অলিখিত নেটওয়ার্ক তৈরি হতে শুরু করে। আর ঠিক এই সময়েই 2003 সালে সে পা বাড়ায় ক্ষমতার প্রথম অলিন্দে। তার নিজের চাচা মোসলেম শেখ ছিলেন সেই সময়ের এলাকার দাপুটে সিপিআইএম নেতা আর পঞ্চায়েত প্রধান। ব্যাস, চাচার হাত ধরে এই চুনোপুটি সবজি বিক্রেতা রাতারাতি ঢুকে পড়ল বাম জামানার ক্যাডার পলিটিক্সে। 2004 সালের মধ্যে সে ওখানকার ইটভাটা শ্রমিকদের ইউনিয়নের মাথা হয়ে বসে এবং নিজের একটা নিজস্ব লাঠিয়াল বাহিনী গড়ে তোলে। কিন্তু শাহজাহান তো কোনো দলের বিশ্বস্ত চাকর ছিল না, সে ছিল স্রেফ ক্ষমতার গোলাম। 2011 সালে যখন বাংলায় ঐতিহাসিক ক্ষমতার পরিবর্তন হলো, শাহজাহান বুঝল সিপিআইএমের এই লাল ঝান্ডা ধরে থাকলে তার এই ডার্ক সিন্ডিকেট বেশি দিন টিকবে না। ঠিক এই সময় 2013 সালে সুন্দরবনের বর্ডার বেল্টকে কবজা করার জন্য তৎকালীন হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নজরে আসে এই মাসাল পাওয়ারে ভরপুর যুবক। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শাহজাহান সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং রাতারাতি পেয়ে যায় অ্যাবসলিউট দণ্ডহীনতার সুরক্ষা বলয়, অর্থাৎ ওপর মহলের এমন এক আশীর্বাদ যার জেরে পুলিশ প্রশাসন তার হাতের পুতুলে পরিণত হয়। উড়ে এসে জুড়ে বসা এই ট্র্যাকার চালক
এবার রূপান্তরিত হতে শুরু করলো এক ভয়ঙ্কর কেউটে সাপে, যার বিষাক্ত ছোবলে সন্দেশখালীর মা বোনেদের জীবন ছাড়কারোতে বেশি সময় লাগেনি। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শাসক দলে এন্ট্রি নেওয়ার পর শেখ শাহজাহান একটাই জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিল, ক্ষমতা চিরস্থায়ী করতে গেলে স্রেফ লাঠিয়াল পুষলে হবে না, চাই টাকার পাহাড়। আর সুন্দরবনের এই স্ট্র্যাটেজিক বর্ডার বেল্টে টাকার খনি লুকিয়েছিল একটা জিনিসের মধ্যে, জোর জুলুম আর তোলাবাজির এক নিরেট সিন্ডিকেটে। উড়ে এসে জুড়ে বসা এই প্রাক্তন ট্রেকার চালক সবার আগে নজর দিল বর্ডার লাগোয়া অঞ্চলের লাইফলাইনের ওপর, অর্থাৎ লোকাল ইটের পাঁজা বা ব্রিককিন্স এবং নদীপথের চোরাচালানের ওপর। সন্দেশখালী আর তার আশেপাশে এলাকায় যত ইটের পাঁজা ছিল, সেখানে শাহজাহানের পারমিশন ছাড়া একটা ইটও তৈরি হতে পারতো না। প্রতিটা ইটের পাঁজা থেকে নিয়ম করে লাখ লাখ টাকা তোলা আদায় করা হতো। যারা ভাইয়ের সিন্ডিকেটের চাওয়া ব্ল্যাড মানি দিতে অস্বীকার করত, তাদের ব্যবসা রাতারাতি বন্ধ করে দেওয়া হতো। তাদের লেবারদের ওপর চলতো চরম মারধর। কিন্তু এটা তো ছিল হিমশৈলের স্রেফ চূড়ামাত্র। বাংলাদেশ বর্ডারের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে নদীপথে চোরাচালানের এক অলিখিত সেফ করিডোর তৈরি করেছিল শাহজাহান। বর্ডারের চারপাশে জাল নোটের কারবার থেকে শুরু করে প্রতিটা অবৈধ ক্রিয়াকলাপের পার্সেন্টেজ সোজা এসে পৌঁছতো ভাইয়ের রাজপ্রাসাদে। আর এই টাকার জোর যখন বাড়তে শুরু করলো, শাহজাহান হাত বাড়ালো সন্দেশখালীর আসল সোনা অর্থাৎ ব্লু ইকোনমি বা চিংড়ি চাষের ব্যবসার দিকে। সাধারণ ধান চাষে যেখানে প্রতি বিঘায় আয় হতো প্রায় 5,000 টাকা, সেখানে চিংড়ি চাষে সেই আয় বেড়ে দাঁড়াতো 2 থেকে 3 লক্ষ টাকায়। এই বিপুল টাকার লোভে শাহজাহান চালু করলো এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট, যাকে লোকাল মানুষ চেনে নোনা জলের রাজনীতি নামে। শাহজাহানের কোবরা গ্যাং রাতের অন্ধকারে গিয়ে চাষিদের উর্বর ধান চাষের জমির চারপাশে আল কেটে বিদ্যাধরী নদীর নোনা জল জোর করে ঢুকিয়ে দিত। চাষের জমিতে একবার নোনা জল ঢুকে গেলে সেই জমি 3 থেকে 4 বছরের জন্য পুরোপুরি বন্ধা হয়ে যেত। নিরুপায় সর্বহারা চাষিরা যখন দেখতো তাদের রুজিরুটি শেষ, ঠিক তখন ভাইয়ের অনুচররা গিয়ে চাষিদের বাধ্য করত চিংড়ি চাষের জন্য জমি লিজ দিতে। বিঘা প্রতি বার্ষিক 10,000 টাকা দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রথম 1-8 বারের পর লিজের টাকা পুরোপুরি দেওয়া বন্ধ করে দেওয়া হতো। আর কৃষি জমিকে কেটে যখন বিশাল বিশাল মাছের ভেড়ি বানিয়ে ফেলা হতো, তখন জমির আসল আল বা সীমানায় মুছে যেত। চাষির নিজের জমিও আর কোনোদিন খুঁজে পেত না। 2018 থেকে 19 সালের মধ্যে এভাবেই জোরপূর্বক জমি দখল, তোলাবাজি আর সিন্ডিকেট রাজের ওপর ভর করে শেখ শাহজাহান হয়ে উঠেছিল উত্তর 24 পরগনার বর্ডার ইকোনমির আনক্রাউন্ড কিং। ধামাখালির রাস্তা দিয়ে যখন তার কনভয় বেরোতো, দামি দামি এসইউভি গাড়ির সাইরেন আর চারপাশে বন্দুকধারী বাউন্সারদের দেখে মনে হতো কোনো ফিল্মি ডন তার নিজস্ব সাম্রাজ্যে ঘুরছে। কিন্তু সে জানতো না, এই চোখ ধাঁধানো ব্লাড মানির পাহাড়ের নিচে জমে থাকা বারুদ আর বেশি দিন চেপে রাখা সম্ভব ছিল না। ইটের পাঁজার তোলাবাজি আর উর্বর কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানানো, এগুলো তো ছিল শেখ শাহজাহানের স্রেফ ক্যাশ কামানোর লোকাল মেকানিজম। কিন্তু তার এই লোকাল রাজত্বকে রাতারাতি কয়েকশো কোটি টাকার ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ক্রাইমে কনভার্ট করে দিল বাংলার ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি, রেশন বিতরণ দুর্নীতি। সরকার যে চাল আর গম সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গরিব অনাহার মানুষের জন্য নিখরচায় বরাদ্দ করত, শাহজাহানের সিন্ডিকেট রেশন ডিলারদের বন্দুকের নলে রেখে সেই রেশনের একটা বিশাল অংশ খোলা বাজারে পাচার করে দিত। বর্ডারের নদীপথ ব্যবহার করে সেই রেশনের সিংহভাগ চলে যেত বাংলাদেশে। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে কালো বাজারে চড়া দামে বিক্রি করে প্রতি মাসে জেনারেট হতো কোটি কোটি টাকার ক্যাশ। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি এর অফিসিয়াল চার্জশিট অনুযায়ী এই পুরো অপরাধের জাল থেকে শাহজাহান প্রায় 261 কোটি 41 লাখ টাকার অবৈধ সম্পদ তৈরি করেছিল। কিন্তু একটা সাধারণ সবজি বিক্রেতা একা এত বড় স্টেট লেভেলের স্ক্যাম চালানোর সাহস পেল কোথা থেকে? কারণ শাহজাহানের মাথার ওপর ছিল এক বিরাট রাজনৈতিক হাত, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। সম্পর্কটা শুধু রাজনৈতিক প্রতিপত্তি ছিল না, ছিল গভীর ফিনান্সিয়াল পার্টনারশিপের। জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার দায়িত্বে ছিলেন এবং তিনি খুব ভালো করেই জানতেন এই বর্ডার বেল্ট থেকে বিপুল ফান্ড কালেক্ট করতে গেলে শাহজাহানের মাসেল পাওয়ার আর গুন্ডা বাহিনী অপরিহার্য। তদন্তকারী সংস্থাগুলোর দাবি অনুযায়ী
রেশন চুরির ব্লাড মানির একটা মস্ত বড় অংশ শাহজাহানের হাত ঘুরে সোজা পৌঁছতো জ্যোতিপ্রিয় মল্লিকের ফান্ডে। আর তার বদলে শাহজাহান পেয়েছিল ওখানকার অ্যাবসলিউট ইমিউনিটি, অর্থাৎ ওখানকার অঘোষিত ভগবান। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রেশন চুরির পাহাড় প্রমাণ ব্ল্যাক মানি আসছিল, সেগুলো হোয়াইট করা হতো কিভাবে? এখানেই শাহজাহান তার ডার্ক ক্রিমিনাল মগজ খাটায়। ইডির চার্জশিট অনুযায়ী শাহজাহান আর তার সহযোগীরা মিলে কাগজে কলমে চিংড়ি মাছ রপ্তানি আর কাপড়ের ব্যবসার নামে ডজন ডজন ভুয়ো কোম্পানি বা সেল কোম্পানি তৈরি করেছিল। স্থানীয় চাষি, উপজাতি আর মাছ ব্যবসায়ীদের ব্যাংকিং ডেটা আর প্রায় 100 জন সাক্ষীর অ্যাকাউন্ট ব্যবহার করে চালানো হতো কোটি কোটি টাকার এই ট্রানজ্যাকশান। ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা ব্যাংকিং সিস্টেমে ঢুকিয়ে নগদে তুলে সোজা চলে যেত শাহজাহানের ডেরায়। এইভাবে গরিবদের রেশনের চাল চুরি করে শাহজাহান নিজের আর ভুয়ো সুমাইয়া হাফিজিয়া ট্রাস্টের নামে বিঘার পর বিঘা বাণিজ্যিক জমি, লাক্সারি রিসর্ট আর বিলাসবহুল গাড়ি কিনতে শুরু করে। এমনকি সন্দেশখালীর পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের প্রতিটা সরকারি টেন্ডার এই সিন্ডিকেটের মাধ্যমেই বরাদ্দ হতো। টাকার পাহাড়ের ওপর বসে থাকা এই বেতাজ বাদশা অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে বুঝতেই পারেনি 2023 সালের শেষের দিকে তার সবচেয়ে বড় রাজনৈতিক আশ্রয়দাতা জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই তার অপরাধ সাম্রাজ্যের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারে কি সত্যি শেখ শাহজাহানের এত বছরের দাপট আর বিশাল অপরাধ সাম্রাজ্য ভেঙে পড়তে পারে? উত্তর হলো না, কারণ এই সাম্রাজ্যের ভিত গড়ে উঠেছিল বছরের পর বছর ধরে রক্ত, ভয় আর সন্ত্রাসের ওপর। আর সেই ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরতে হবে 2019 সালের লোকসভা নির্বাচনের পরের সময়ে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর নাজাত এলাকায় তখন রাজনীতির হাওয়া গরম। পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। আর ঠিক তখনই আসরে নামানো হয় শাহজাহানের সবচেয়ে বিশ্বস্ত ও ঘাতক অনুচর কাদের মোল্লাকে। শাহজাহানের ডিরেক্ট নির্দেশে কাদের মোল্লা আর তার সশস্ত্র বাহিনী মিলে দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল নামে 3 জন বিজেপি কর্মীকে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে খুন করে। এই ট্রিপল মার্ডারের ঘটনা প্রমাণ করে দিয়েছিল যে ভাইয়ের ক্ষমতার রাস্তায় যে আসবে তাকে সোজা শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে। 2020 থেকে 2023 সালের মধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে অফিসিয়ালি মোট 51টি ভয়ঙ্কর ফৌজদারি মামলায় দায়ের হয়েছিল, যার মধ্যে 16টি ছিল জোরপূর্বক জমি দখল, 17টি ল্যান্ড অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইমের ফৌজদারি ষড়যন্ত্র আর 13টি ছিল সরাসরি খুন এবং খুনের চেষ্টার মামলা। কিন্তু এত কিছুর পরেও ভাই ছিল ধরাছোঁয়ার বাইরে, কারণ তার ইমিউনিটি সিলমোহর ছিল খোদ প্রশাসনের থেকে সার্টিফাইড। আর এই সুরক্ষিত অভয়ারণ্যে বসেই শেখ শাহজাহান আর তার 2 প্রধান সাগরেদ শিবু হাজরা আর উত্তর সর্দার রচনা করেছিল সন্দেশখালীর ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম অধ্যায়। সিন্ডিকেটের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে কোন বাড়ির বউ বা মেয়ে দেখতে সুন্দর তার একটা অলিখিত লিস্ট বা ক্যাটালগ তৈরি করত। তারপর রাত 10টা কিংবা 12টা নয়, মাঝরাতে সেই মা বোনেদের স্বামীদের কাছে নির্দেশ যেত, তোমার স্ত্রীকে এখনই লোকাল পার্টি অফিসে পাঠিয়ে দাও, ভাইয়ের দরবারে মিটিং আছে। মিটিংয়ের নাম করে ডেকে নিয়ে গিয়ে রাতের পর রাত সেই মা বোনেদের ওপর চালানো হতো পাশবিক নির্যাতন, জোরপূর্বক শোষণ এবং গণধর্ষণ। কোনো মা বোন যদি নিজের সম্মান বাঁচাতে একটু আওয়াজ তুলতেন কিংবা কোনো স্বামী যদি বুক দিয়ে নিজের পরিবারকে আগলানোর চেষ্টা করত, তবে তার পরিণতি হতো নরকের চেয়েও ভয়ঙ্কর। শাহজাহানের সেই ব্যক্তিগত টর্চার সেলে নিয়ে গিয়ে লোহার রড আর লাঠি দিয়ে পিটিয়ে স্বামীদের আজীবনের জন্য পঙ্গু করে দেওয়া হতো। চাষের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হতো। ঘরবাড়ি ভাঙচুর করে রাতারাতি আস্ত পরিবারকে গ্রাম ছাড়া করা হতো। অফিসিয়ালি খাতায় কলমে মাত্র 5টি ধর্ষণের মামলা নথিবদ্ধ হতে পেরেছিল, কারণ থানায় অভিযোগ করতে গেলে লোকাল পুলিশ এফআইআর নেওয়া তো দূর, নির্যাতিতাদের উল্টে শাহজাহানের ডেরায় পাঠিয়ে দিত সমঝোতা করার জন্য। পরবর্তীকালে যখন শাহজাহানের পতন হয় এবং পুলিশ সেখানে বিশেষ ক্যাম্প বসায়, তখন 100রও বেশি নারী নির্যাতনের এবং এমন সব লিখিত জবাববন্দি জমা পড়েছিল যা দেখে ঝানু তদন্তকারীদের কপালে ঘাম ছুটে গিয়েছিল, যেখানে স্পষ্ট করে ভারতীয় দণ্ডবিধি 376D অর্থাৎ প্রাতিষ্ঠানিক গণধর্ষণের ধারা যুক্ত করতে বাধ্য হয় প্রশাসন। সুন্দরবনে নোনা জলে চাষিদের কান্না আর মা বোনেদের এই গোপন চিৎকার বছরের পর বছর ধরে চাপা পড়েছিল ভাইয়ের তৈরি করা ওই 261 কোটির ব্লাড মানি আর
আর কোবরা গ্যাংয়ের বুটের তলায়। শাহজাহান ভেবেছিল ক্ষমতার এই আসুরি দম্ভ চিরকাল থাকবে, কিন্তু সে জানতো না বারুদের স্তূপের শেষ সলতেটায় আগুন লাগানোর সময় এবার চলে এসেছে। বারুদের স্তূপে যখন শেষ সলতেটা জুড়ে যায় তখন বিস্ফোরণ স্রেফ সময়ের অপেক্ষা। সাল 2024, তারিখ 5ই জানুয়ারি। শীতের হালকা কুয়াশায় ঢাকা একটা সকাল। সন্দেশখালীর সরবেরিয়ার মানুষ তখন ভালো করে ঘুম থেকে ওঠেনি। ঠিক সকাল 6টা নাগাদ আকম্বিকভাবে এলাকায় শান্ত পরিবেশকে চিরে এন্ট্রি নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিআরপিএফের কনভয়। টার্গেট ছিল একটাই, রেশন দুর্নীতির অকাট্য প্রমাণের খোঁজ শেখ শাহজাহানের সেই বিলাসবহুল দুর্গের মতো বাড়ি। কিন্তু গেটের বাইরে তালা ঝুলিয়ে ভেতরে কোণঠাসা ইঁদুরের মতো আটকে থাকা শাহজাহান তখন পালাবার পথ খুঁজছিল না, বরং ফোনের বোতাম টিপে রেডি করছিল তার নিজস্ব প্রাইভেট আর্মিকে। শিবু হাজরা আর উত্তর সর্দারের ভাইয়ের ডিরেক্ট নির্দেশ ছিল ইডি অফিসারদের আজকে সন্দেশখালী থেকে জ্যান্ত ফিরতে দেওয়া যাবে না। কল করার ঠিক আধ ঘন্টার মধ্যে বদলে গেল পুরো সিনারিও। চারপাশের গ্রাম আর মাছের ভেড়ি থেকে লাঠি, রড, ইট আর ধারালো অস্ত্র নিয়ে শাহজাহানের বাড়ির সামনে এসে জড়ো হলো প্রায় 800 থেকে 1000 জনের এক রক্তপিপাসু হিংস্র মব। তারপরে যা ঘটল তা স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন। কেন্দ্রীয় এজেন্সির ওপর চড়া হলো শাহজাহানের গুন্ডা বাহিনী। তিনজন অফিসারকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করে, গাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেই চরম বিশৃঙ্খলার মাঝখান থেকে রাতারাতি ভ্যানিশ হয়ে গেল শেখ শাহজাহান। গোটা দেশের মিডিয়াতে যখন ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হচ্ছে, শাহজাহান আর তার সিন্ডিকেট তখন ভাবছিল তারা আরও একবার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জিতে গেল। কিন্তু তারা জানতো না এই রক্তাক্ত হামলায় ছিল ভাইয়ের কফিনের শেষ পেরেক। শুরু হলো এক চরম নাটকীয় 55 দিনের লুকোচুরি খেলা। পুলিশ, সিবিআই, ইডি সবাই তাকে খুঁজছে, আর ভাই তখন বীরভূম থেকে উত্তর 24 পরগনার এক গোপন ডেরা থেকে অন্য ডেরায় ইঁদুরের মতো পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু শাহজাহান পালালেও সন্দেশখালীর ভেতরে বছরের পর বছর ধরে চেপে রাখা মা বোনেদের ক্ষোভের যে অগ্নুৎপাত ঘটল তা পুরো রাজ্যের ক্ষমতাকে নাড়িয়ে দিল। যে মা বোনেদের ওপর রাতের পর রাত প্রাতিষ্ঠানিক নির্যাতন চলত, তারা এবার লাঠি আর ঝাঁটা হাতে ঝাঁক বেঁধে রাস্তায় নেমে এলেন। গ্রামের পর গ্রাম জুড়ে দাউ দাউ করে জ্বলে উঠল গণবিক্ষোভের আগুন। শাহজাহানের তৈরি করা লিজের বেআইনি ভেড়ি আর টর্চার সেলগুলোতে গ্রামবাসীরা নিজেরাই আগুন লাগিয়ে দিল। দিল্লির সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতার হাইকোর্ট পুরো তোলপাড় হয়ে গেল। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল শাহজাহানের গ্রেপ্তারে কোনো স্থগিতাদেশ নেই এবং পুলিশকে অবিলম্বে তাকে ধরতে হবে। অবশেষে 2024-এর 29শে ফেব্রুয়ারি মাঝরাতে মিনাকা এলাকার এক গোপন আস্তানা থেকে রাজ্য পুলিশ এই বেতাজ বাদশাহকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের ওপর আস্থা না রেখে এই মামলার সমস্ত তদন্তভার তুলে দেয় দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। ভবানী ভবন থেকে যখন সিবিআই শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল, তখন সেই মাফিয়া ডনের চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছিল ভয়ের আসল ছাপ। সিবিআই 11ই মার্চ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী দিদার বক্স মোল্লা, জয়াউদ্দিন মোল্লা আর ফারুক আকুঞ্জিকেও খাঁচায় পড়ে তদন্তে নেমে ইডি শাহজাহানের থার, জিপ কম্পাস, স্করপিও গাড়িসহ প্রায় 27 কোটি টাকার ডাইরেক্ট সম্পত্তি ক্রোক বা বাজেয়াপ্ত করে, যার মধ্যে ছিল 24 কোটি টাকার জমি, 1.5 কোটি টাকার আবাসিক সম্পত্তি আর প্রায় 2 কোটি টাকার মতো ব্যাংক ব্যালেন্স। আজ বর্তমানে 2026 সালেও পিএমএলএ কোর্টের মানি লন্ডারিং, খুন, ধর্ষণ আর অবৈধ সম্পত্তি তৈরির আকাট্য চার্জশিটের জেরে শাহজাহান আর তার পুরো সিন্ডিকেট জেলের 4 দেওয়ালের খাঁচায় পুরোপুরি একা দিন কাটাচ্ছে। তার ক্ষমতা, তার গুন্ডা বাহিনী, তার অহংকার সব আজ ইতিহাসের আস্থা করে ধুলোয় মিশে গেছে। সন্দেশখালীর নদী, নালা আর ভেড়ির আলবে আজ হয়তো আবার নতুন করে বুক ভরে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছেন ওখানকার মানুষ। কিন্তু শেখ শাহজাহানের এই উত্থান আর পতন আমাদের সমাজকে এক বিরাট আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা বাকি রাবণরা কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি তারা স্রেফ দলবদল করে নতুন কোনো ভাই হয়ে ওঠার অপেক্ষায় ওঁত পেতে বসে আছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে।